সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বিচ্ছিন্ন সহিংসতা, ভোটার উপস্থিতি কম। 40%, 30% এর মাঝামাঝি টোটালটা থাকতে পারে। ডলারের দাম 1 লাফে 7 টাকা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সন্তুষ্ট IMF। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতি অস্থির হবে, শঙ্কা প্রধানমন্ত্রীর। তাপপ্রবাহ পুঁজি করে নকল স্যালাইনের ব্যবসা, একাধিক কারখানার সন্ধান। বিচ্ছিন্ন সহিংসতায় আজ শেষ হয়েছে প্রথম ধাপের 139টি উপজেলা পরিষদ নির্বাচন। এতে কিছু জায়গায় জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগ উঠেছে। ভোটারের উপস্থিতি ছিল কম। এই সংঘর্ষ সুনামগঞ্জের সাল্লাই 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের। 24 সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ঘোড়া ও আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে দফায় দফায় চলে এই সহিংসতা। এতে অন্তত 10 জন আহত হন। একই অবস্থা নরসিংদীর 5 দোনা ইউনিয়নের কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। আনারস ও কাপপিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আহত হন অন্তত 12 জনের বেশি। এতে সকাল 10টা থেকে প্রায় 1 ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। মাদারীপুর সদরে উপজেলা পরিষদ নির্বাচনে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়ান। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণে অন্তত 10 জন আহত হন। এমন পরিস্থিতির মধ্যে চলে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। এতে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট 1635 জন প্রার্থী। চেয়ারম্যান পদে 570 জন, ভাইস চেয়ারম্যান পদে 625 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 440 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণ চলে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। সিরাজগঞ্জের বেলকুচিতে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট কেনার অভিযোগে নগদ টাকাসহ জহুরুল ইসলাম নামে ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানকে আটক করে পুলিশ। চুয়াডাঙ্গায় ভোট প্রদানে বাধা ও কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে 3 জনকে আটক এবং এক ইউপি সদস্যকে 7 দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। নড়াইলের কালিয়া উপজেলার একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় চেয়ারম্যান প্রার্থী শামীমুর রহমানের ভাতিজি ইলমা খান তিথিকে আটক করে পুলিশ। তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে 160 উপজেলায় 21 মে, তৃতীয় ধাপে 112 উপজেলায় 29 মে এবং চতুর্থ ধাপে 55 উপজেলায় 5 জুন ভোট গ্রহণ হবে। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে শতকরা 30 থেকে 40 ভাগের মধ্যে ভোট পড়েছে, প্রাথমিকভাবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বিকেল 4:45টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 40%, 30% এর মাঝামাঝি টোটালটা থাকতে পারে। এর একটি কারণ হতে পারে, একটি যে বর্ষা, সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল। আমরা জানার চেষ্টা করেছি, আমাদেরকে বলা হয়েছে অনেকেই ধান কাটতে থাকায় ওরা ভোট দিতে আসেননি। নির্বাচনের নামে নোংরা খেলা চলছে, তাই জনগণ ভোট দিতে যায় না। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে এমনই দাবি করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গণতন্ত্র নেই, কারণ গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। আজকে নির্বাচন হয় না এই দেশে, জনগণ ভোট দিতে চায় না, কারণ নির্বাচনের নামে যে খেলাটা চলছে, জনগণ এই নোংরা খেলার অংশীদার হতে রাজি না। যাচ্ছি পরের প্রসঙ্গে। ডলারের দাম 1 লাফে 7 টাকা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন প্রতি ডলারের জন্য গুনতে হবে কমপক্ষে 117 টাকা। ব্যাংক ঋণের সুদহার ও ডলারের দাম বাজার ভিত্তিক করার সিদ্ধান্তে সন্তুষ্টি জানিয়েছে ঢাকা সফররত IMF প্রতিনিধিরা।
অবশেষে ডলারের দাম নির্ধারণে নতুন পদ্ধতি ক্রলিং প্যাক চালু করলো বাংলাদেশ ব্যাংক। এতে এক লাফে ডলারের দাম বাড়ানো হয়েছে 7 টাকা। ফলে টাকার মান কমল শতকরা প্রায় 6 ভাগ। এখন প্রতি ডলার কিনতে হবে ন্যূনতম 117 টাকায়। সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে কয়েকদিনের বৈঠক শেষে বুধবার অর্থ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন করেন IMF এর প্রতিনিধিরা। এতে জানানো হয় ডলারের দাম বৃদ্ধির সিদ্ধান্তে তারা সন্তুষ্ট। আর্থিক খাতের সংস্কারে বাংলাদেশ ব্যাংক ও সরকারের নানা পদক্ষেপ সন্তোষজনক। দীর্ঘমেয়াদে লাভবান হবে দেশ। এবছর মূল্যস্ফীতি থাকবে 9% উপরে। তবে প্রশ্ন উঠেছে, ঋণদাতা সংস্থার শর্ত পূরণ কিংবা সংস্কারে অর্থনীতিতে লাভ কি হচ্ছে? IMF বলছে আপাতত তেমন স্বস্তি নেই। অর্থনীতির সূত্র কাজ করে না বাংলাদেশে, যে কারণে সুদহার বাড়িয়েও থামানো যাচ্ছে না মূল্যস্ফীতি। সংস্কারের দায় ভোগাবে গরিব মানুষকে। স্বেচ্ছায় ব্যাংক একীভূতকরণের বুলি আওড়ালেও বাংলাদেশ ব্যাংকই পেছন থেকে কলকাঠি নাড়ছে, তাও সবার কাছে পরিষ্কার। তবে IMF এর সরল বিশ্বাস, কারো প্রভাব নেই ব্যাংক খাতে। ব্যাংক একীভূত করতে গিয়ে বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংকে চাপ দিচ্ছে না। আমাদের বিশ্বাস, ব্যাংক খাতে কোনো প্রভাব নেই। এর আগে IMF কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান জানান, ঋণের তৃতীয় কিস্তি পেতে কোনো সংশয় নেই। অর্থনীতির গতি বাড়াতে সংস্কার অব্যাহত থাকবে। আতিয়া আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতি অস্থির হয়ে পড়বে। এই অবস্থায় সব মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন সংসদ নেতা। আমরা সকল ধরনের সংঘাতের বিপক্ষে। বর্তমান মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে, তা সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে ধারণা করা যায়। এরূপ অবস্থায় আমাদের সরকারের সকল মন্ত্রণালয়, বিভাগকে আমি নির্দেশ দিয়েছি যাতে প্রত্যেকে মধ্যপ্রাচ্যের চলমান ঘটনা প্রবাহের উপর নজর রাখে এবং এ বিষয়ে নিজ নিজ করণীয় নির্ধারণ করে। দেশে ইসলামের নামে কিছু লোক সন্ত্রাসী অপকর্ম করে মুসলমানদের বদনাম করছে, এতে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধনকালে তিনি আরও বলেন, বিশ্বের সকল মুসলিম দেশ একসঙ্গে কাজ করলে ফিলিস্তিনি সহ মুসলমানদের দাবি আদায় সহজ হতো। শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জন্য হজ একটি ফরজ ইবাদত। এবছর মোট ৮৫,২৫৭ জন বাংলাদেশি হজ পালন করতে পারবেন। তাদের মধ্যে ৪,৫৬২ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮০,৬৯৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। তালবিয়া পাঠ করে চলতি বছর হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের উন্নতি ও মঙ্গল কামনায় হজযাত্রীদের দোয়া চান তিনি। আপনারা যে যাবেন, আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন। সরকার প্রধান জানান, হজ ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনের মাধ্যমে ভোগান্তি অনেক কমে গেছে। এই রেল স্টেশন এবং হজ ক্যাম্পের সাথে বিমানবন্দরের যোগাযোগটা এটা আন্ডারপাস দিয়েই হবে। খুব সহজে আপনারা পৌঁছে যেতে পারবেন, মালপত্র নিয়ে যাওয়া যাবে, সে ব্যবস্থাও করা হচ্ছে। এখানে পায়ে হেঁটে যাওয়ার দরকার হবে না, তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা করে দিচ্ছি। এখানে সোজা এসকেলেটর থাকবে। শেখ হাসিনা জানান, সব মুসলিম দেশ একত্রিত হলে ফিলিস্তিন সমস্যার সমাধান সহজ হতো। প্যালেস্টাইন আবার তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার। এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না, কাজে সেই অধিকার তাদের দিতে হবে। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারতো, তাহলে আরও আমরা এ ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। জঙ্গিবাদে লিপ্ত কিছু মানুষের জন্য ইসলামের বদনাম হয় এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এই ধরনের কোনো কাজ যাতে কেউ না করে। মদ, জুয়া, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, এই জঙ্গিবাদ করে আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে গেছে,
সেই ধর্মের নামে একটা সামান্য মুসলিমের কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায়, এটাই সব থেকে দুঃখজনক। পরে হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকালে 419 জন বাংলাদেশি হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। বাংলাদেশ থেকে নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, সীমান্তে হত্যাকাণ্ড মোটেও গ্রহণযোগ্য নয়। কাল ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিবের সফরে বিষয়টি নিয়ে আলোচনা হবে। আজ সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। প্রধানমন্ত্রীকে পৌঁছে দেবেন দিল্লি সফরের আমন্ত্রণপত্র। তাঁর ঢাকায় আসার আগের রাতে পঞ্চগড়ে দুজনকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। পররাষ্ট্রমন্ত্রী জানান, কোয়াত্রার সফরে সীমান্ত হত্যার বিষয়টি উঠবে। আমরা দুই দেশেই এটি যাতে না হয় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি এবং সীমান্তে যারা প্রহরী দুই পক্ষেই যারা আছে তারা যাতে কোনো ক্ষেত্রেই এমন বল প্রয়োগ না করে যাতে জীবনহানি ঘটে। চলতি মাসে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফরে রোহিঙ্গা সংকট গুরুত্ব পাবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রে চলমান ছাত্র আন্দোলনে দেশটির প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন হাসান মাহমুদ। আমাদের দেশে বিক্ষোভ দমন করতে গিয়ে যদি এরকম আমাদের দেশের পুলিশ করত, আমার প্রশ্ন এখন যে তাদের কাছে তারা কি বলতো। তারা তো অতীতে দেখেছি যে হিরো আলমকে আপনার ঘুষি মারলেও বিবৃতি দেয়, আবার চরমনার পীরের ভাইকে ঘুষি মারলেও বিবৃতি দেয়। নির্বাচন নিয়েও কথা বলেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক। বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপি আস্তে আস্তে ছোট হয়ে আসছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আমাদের শেষ অংশে থাকছে ইট পাথরের রুক্ষ ঢাকায় কৃষ্ণচূড়ার সৌন্দর্য নিয়ে প্রতিবেদন। যাচ্ছি পরের প্রসঙ্গে। কয়েকদিনের তাপপ্রবাহ পুঁজি করে নকল স্যালাইনের রমরমা ব্যবসা করেছে একটি অসাধু চক্র। অভিযান চালিয়ে এমন একাধিক কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে। সংস্থাটি বলছে, পানির সাথে শুধু লবণ আর চিনি দিয়ে স্যালাইন এবং নকল কেমিক্যাল দিয়ে তৈরি করা হতো শিশু খাদ্য। বেশ কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশে তীব্র গরমের সুযোগ নেয় একটি অসাধু চক্র। গরম থেকে মুক্তি পেতে সাধারণ মানুষের স্যালাইন খাওয়া বেড়ে যাওয়ার সুযোগ নেয় তারা। অপরাধীরা নামিদামি কোম্পানির স্যালাইনের মড়কে নকল পণ্য তৈরি ও বিক্রি করত। বাজারজাত করার প্রস্তুতি দেখে বোঝার উপায় নেই এসব নকল স্যালাইন। রাজধানীর পুরান ঢাকায় গত কয়েকদিনে এমন বেশ কয়েকটি কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। সংস্থাটি বলছে, মূলত পরিচিত ব্র্যান্ডের নকল শিশু খাদ্য তৈরি করত তারা। তাপ প্রবাহের সুযোগে তারা স্যালাইন ব্যবসা বৃদ্ধি করে। দেশের বিভিন্ন স্থানে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে সেগুলো বিক্রি করত এবং সে তার কোনো অনুমোদন তো নেই, বরং ভেজাল শিশু খাদ্যে নামে নামে ব্র্যান্ডের মুরগের স্যাকারিন, পানি, আর্টিফিশিয়াল ফ্লেভার, মানহীন কেমিক্যাল দিয়ে অস্বাস্থ্যের বসে ভেজাল কুমলীয় পানিগুলিতে তৈরি করে আসছে। এদিকে চার্জারের কথা বলে চট্টগ্রাম বন্দর থেকে খালাস করা 100টির বেশি চোরাই ল্যাপটপ জব্দ করেছে ডিবি। কাস্টমসের সাথে যোগ সাজেশেই তারা এই কাজটি করেছেন। নতুবা এই ল্যাপটপগুলি যে আসলো, ঘোষণা করলো চার্জার, তাহলে তারা কি এটা চেক করবে না? একজনের অর্ডারকৃত মালটা আর একজনে বের করে নিয়ে গেলেন, সেই লোকটা নিয়ে আবার মালগুলি বিক্রি করে ফেললেন, তখন আসল যে চুরাই বোতে মালটা আনে সে আমাদের কাছে কমপ্লেন করেছে। এ ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা গ্রহণকারীদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কিনা তা খুঁজে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। তিনি বলেছেন, পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো প্রমাণ পেলে ওইসব টিকা আর দেওয়া হবে না। আজ ঢাকার সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে এই কথা বলেন তিনি। এরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো রিপোর্ট আমরা পাই নাই। তবে আমি এটা জানার পরে ডিজি হেলথকে অলরেডি আমি ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা সার্ভে করছে
মানে যে আমরা যাদেরকে টিকা দেওয়া হয়েছে তাদেরকে তারাই সার্ভে করে আমাকে রিপোর্ট দিবে। আমরা সেটা এখনও যতক্ষণ পর্যন্ত আমি না জানবো যে আমাদের দেশে কতটুকু মানে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে, আমি এটার সম্বন্ধে কিছু বলতে পারবো না। তবে আমরা এটি নিয়ে কনসার্ন এবং এটা নিয়ে আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি এটা সার্ভে করার জন্য। বঙ্গোপসাগরে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে অনেক মাঝিমাল্লা নিখোঁজ রয়েছেন। সকালে ২৬ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বঙ্গোপসাগরের কুতুবদিয়া থেকে তাদের উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানায়, কুতুবদিয়া থেকে লবণ বোঝাই করে চট্টগ্রাম যাওয়ার পথে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বেশ কয়েকটি ট্রলার। উদ্ধার হওয়া মাঝিরা জানান, এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহারে মানুষ হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে দেশে দেশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিবাদ তীব্র হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানে সোচ্চার হচ্ছেন শিক্ষার্থীরা। সবার দাবি, দ্রুত বন্ধ হোক গাজার গণহত্যা, মুক্ত হোক ফিলিস্তিন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পথ ধরে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছে গাজায় ইসরায়েলি গণহত্যা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ। নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি অংশ বুধবার দখলে নিয়েছে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীরা। রাজধানীতে প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘাত এবং বিক্ষোভকারীদের শিবির পুলিশ গুড়িয়ে দেওয়ার পরদিনই শিক্ষার্থীরা এ ঘটনা ঘটান। পুলিশের দাবি, আমস্টারডাম বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণে ইত্রেখত বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ফিলিস্তিনিপন্থী একটি বিক্ষোভের অবসান ঘটানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর আন্দোলনের বিরুদ্ধে দেশটির গণমাধ্যমকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, মূলধারার গণমাধ্যমও ইসরায়েলি মতাদর্শ সমর্থন করছে। ফিলিস্তিনিপন্থীদের আন্দোলনকে অন্যায় ও অযৌক্তিক হিসেবে প্রতিষ্ঠার জন্য ব্যবহার করা হচ্ছে ইহুদি বিদ্বেষের অজুহাত। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা সহ বিশ্বের অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটিই দাবি, গাজায় দ্রুত ইসরায়েলি গণহত্যা বন্ধ হোক, পাশাপাশি প্রতিষ্ঠা হোক স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র। ৭ মাস ধরে চলা ইসরায়েলি বর্বরতায় প্রায় ৩৫,০০০ মানুষ প্রাণ হারিয়েছে। ধ্বংস করা হয়েছে লাখ লাখ বাড়িঘর। নাদিরা জাহান, দীপ্ত, বার্তাকক্ষ। জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচ টি-20 সিরিজের শেষ ২ ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বাদ পড়েছেন শরীফুল, আফিফ হোসাইন ও পারভেজ ইমন। ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান। আসন্ন টি-20 বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টি-20 সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ৩ ম্যাচ জিতে এর মধ্যে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। বাকি 2 ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। সরকার যেহেতু ইনজুরির মধ্যে ছিল, ও খেলার জন্য এখন ফিট হয়েছে, তো আমরা আসলে ডেফিনেটলি চাই যে ওকে একটু ম্যাচ সিচুয়েশনে দেখতে, যে ও কী অবস্থাতে আছে, যে কারণে আসলে চেঞ্জটা করা হয়েছে। বাট যদিও পারভেজ ইমন কোনো ম্যাচ পায়নি, বাট স্টিল ও কিন্তু আমাদের একদম পুরো টি-20 সিস্টেমের মধ্যেই আছে। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে আজ রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে ২-২ গোলে ড্র হয় রিয়ালের মাঠে। ফিরতি লেগেই নিষ্পত্তি হবে কে খেলবে ফাইনালে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। সেমিফাইনালে অনেকটা ফাইনালের আমেজ। ক্লাব ফুটবলের 2 পরাশক্তি রিয়াল মাদ্রিদ আর বায়ার্ন মিউনিখের কেউ প্রথম লেগেই জিততে পারেনি। দ্বিতীয় লেগটাই তাই ফাইনালিস্ট নির্ধারণের সুযোগ। চ্যাম্পিয়ন্স লিগের 15তম শিরোপার খোঁজে থাকা রিয়াল মাদ্রিদ এখন আত্মবিশ্বাসের তুঙ্গে, কারণ মাত্রই ৩৬তম বারের মতো স্প্যানিশ লা লিগার শিরোপার জয় নিশ্চিত করেছে তারা। বিশেষ করে কাদিজের বিপক্ষে লা লিগায় সবশেষ ম্যাচে দ্বিতীয় সারির খেলোয়াড়দের নিয়েও দারুণ জয় পেয়েছে রিয়াল। সেই সাথে ওই ম্যাচ দিয়েই চোট কাটিয়ে মৌসুমে প্রথমবার মাঠে নেমেছেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। ঘরের মাঠে মহারণের আগে তাই নিজেদের নির্ভেজাল আর নিখুঁতি ভাবতে পারে কার্লো আনচেলত্তির শিষ্যরা। 11 বছর পর জার্মান বুন্দেসলিগার শিরোপা খুইয়েছে বায়ার্ন মিউনিখ। নিজেদের দাপট প্রমাণে এবার অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটা তাদের চাই। বিশেষ করে তাদের বর্তমান দলটির গোল মেশিন ইংলিশ তারকা হ্যারি কেইন।
নিজ ক্যারিয়ারের প্রথমবারের মতো এই শিরোপা ট্রফি জিততে চান তিনিও। রিয়ালের মাঠে খেলা হলেও স্প্যানিশ জায়ান্টদের বধের মন্ত্র জানা আছে বলে আশ্বস্ত করেছেন বায়ার্ন কোচ টমাস টুখেল। চলতি শতাব্দীতে দু দলের 9 বারের দেখায় 4 বার জিতে এগিয়ে রিয়াল। সেই সাথে সবশেষ 2017-18 মৌসুমে নিজেদের 13তম শিরোপা জয়ের পথে সেমিফাইনালে বায়ার্নকে বিদায় করেছিল লস ব্লাঙ্কোরা। এবার তাই বায়ার্নের জন্য প্রতিশোধের সুযোগ। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এবার একটি ভিন্ন রকম খবর। গ্রীষ্ম যদি হয় পুষ্প উৎসবের ঋতু, তবে সেই উৎসবের আমেজ অনেকটাই কৃষ্ণচূড়া ঘিরে। তপ্ত আর ইট পাথরের রুক্ষ ঢাকায় কিছুটা হলেও অন্যরকম করে তুলেছে আগুনছড়া কৃষ্ণচূড়া, যার ছোঁয়া লেগেছে নাগরিক জীবনেও। গন্ধে উদাস হাওয়ার মতো ওরে তোমার উত্তরী, কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জুরি। চিরায়িত আগুনঝরা রূপ নিয়ে প্রকৃতিতে ফের এসেছে কৃষ্ণচূড়া, যাকে ঘিরেই মূলত চলছে গ্রীষ্মের পুষ্প উৎসব। আর তপ্ত দিনে ব্যস্ত নগরে যেন কৃষ্ণচূড়ারই রাজত্ব। অফুরন্ত প্রস্ফুটনের ক্ষমতার অধিকারী বলেই কৃষ্ণচূড়াকে পুষ্পপাগল বলেছিলেন নিসর্গবিদ দ্বিদেন শর্মা। তার মতে আফ্রিকার মাদাগাস্কার থেকে 19 শতকের প্রথম দিকে এই গাছ প্রথমে ইউরোপ, তারপর আসে উপমহাদেশে। পত্রবিহীন অবস্থায় অ্যাজ এ হোল গাছটা মনে হয় যেন আকাশে আগুন লেগে আছে। এই যে গাছের যে সৌন্দর্য, সেটা মানুষ উপভোগ করতে চায়। এই যে দুপুরে অথবা বিকেলে অথবা সকালে এই যে তপ্ত তাপদাহের মাঝে মানুষ একটু স্বস্তির জায়গা খুঁজে, সেক্ষেত্রে কৃষ্ণচূড়াটা আমাদেরকে সেই সুযোগটা দিতে পারে। কৃষ্ণচূড়ার আবেশে বরাবরই মুগ্ধ নাগরিক জীবন, তাই তো আবেগও কৃষ্ণচূড়া মেশানো। আমরা দেখছি এখন কৃষ্ণচূড়া ফুলটা, এই ফুল দেখলে তো এমনিতেই খুব মন ভালো হয়ে যায়। কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়ালে একটা আলাদা রকম ছায়া বাতাস। বিশেষ করে এই সময়টাতে যখন কৃষ্ণচূড়া দেখি তখন মনে একটা প্রশান্তি আসে, যত ডিপ্রেশন, যত ওয়ার্কলোড সব কিছু দূর হয়ে যায়। যে এত সুন্দর লাগে, আর আসলে সবুজের মধ্যে লাল ফুলগুলো তো ফুটে থাকে, খুব ভালো লাগে। একদিকে গ্রীষ্মের তাপে পড়ছে প্রকৃতি, অন্যদিকে মৃদু বাতাসে দুলছে রক্তিম কৃষ্ণচূড়া। এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ, হাতে হাত, কথা যেত হারিয়ে। আবেগে স্মৃতিতে কৃষ্ণচূড়া, যার লাল ফুল টেনে নেয় চোখ, কেড়ে নেয় মন। তাই তো সবার চাওয়া রাজধানীর পথবৃক্ষ হিসেবেই টিকে থাকুক এই কৃষ্ণচূড়া। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। এর সাথে শেষ করছি দীপ্ত সংবাদ। যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বিচ্ছিন্ন সহিংসতা, ভোটার উপস্থিতি কম। ডলারের দাম 1 লাফে 7 টাকা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সন্তুষ্ট IMF। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতি অস্থির হবে শঙ্কা প্রধানমন্ত্রীর। তাপপ্রবাহ পুঁজি করে নকল স্যালাইনের ব্যবসা, একাধিক কারখানার সন্ধান। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডামারেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।